ফেব্রুয়ারি নির্বাচনে লড়বেন তারেক রহমান, বললেন বিবিসি বাংলাকে। জনগণকে স্বস্তি দেওয়ার প্রতিযোগিতা করতে দলগুলোকে আহ্বান। আগে গণভোট চাওয়া, নির্বাচন পেছানোর চেষ্টার অভিযোগ বিএনপির। সংস্কারের দলগুলো রাজি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের। উজানের ঢলে উত্তরের 3 জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 3 লক্ষাধিক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। মনোনয়ন প্রত্যাহার, নানা বিতর্ক পাশ কাটিয়ে বিসিবির ভোট। পরিচালক বুলবুল, ফারুক, পাইলট সহ 23 জন। সভাপতি কে হচ্ছেন জানা যাবে কিছুক্ষণ। প্রবরণ পূর্ণিমায় ফানুস উৎসব, গণপ্রার্থনা সহ বৌদ্ধ বিহারে নানা আচার। সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজার প্রস্তুতি। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্মী। আমি গালিব ইবনে রিয়াজ। কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই গণ অভ্যুত্থানের পুরো কৃতিত্ব জনগণকে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান নিশ্চিত করেন ফেব্রুয়ারি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। চিন্তিত নন জামাত নেতৃত্বাধীন জোট নিয়েও। তবে আওয়ামী লীগকে গুম, খুন এবং জামায়াত ইসলামীকে ৭১-এর ভূমিকার জন্য জবাবদিহি করতে হবে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শাহাদাত অগ্র। এক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ প্রায় 2 দশক পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে জুলাই আন্দোলন, আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী রাজনীতি, গুম খুনের বিচার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার অবস্থান তুলে ধরেন তিনি। আমি পৌঁছানোর চেষ্টা করেছি, আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তারেক রহমান জানান, সঙ্গত কারণেই এতদিন দেশে ফেরা হয়নি, তবে আগামী নির্বাচনে জনগণের মাঝেই থাকার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। জুলাই আন্দোলনে তার ভূমিকার প্রশ্নে তারেক রহমান বলেন, কোনো দল বা ব্যক্তি নয়, দেশের জনগণই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে অনেক বছর আগে, এমন মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে এই আন্দোলনে অবদান রেখেছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তারেক রহমান বলেন, চিকিৎসকের পরামর্শ ও শারীরিক সুস্থতার উপর নির্ভর করবে তিনি কিভাবে রাজনীতিতে ভূমিকা রাখবেন। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবেন বলেও নিশ্চিত করেন তারেক রহমান। বলেন, জামায়াত আলাদা জোট করলেও উদ্বেগের কিছু নেই, ভোট প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। মানুষের সমর্থন, গ্রহণযোগ্যতা সবকিছুর ভেতরে থেকে যারা রাজনীতি করবে তারা করতেই পারে, এটাতে তো কোনো সমস্যা বা উদ্বেগের কোনো কারণ আমি দেখি না। বিগত দিনে গুম খুনের জবাব যেমন আওয়ামী লীগকে দিতে হবে, তেমনি ৭১-এর ভূমিকার জন্য জামায়াতকেও জবাবদিহি করতে হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০২৪ সালে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে, দেশ স্বাধীনের পরে যখন তারা সরকার গঠন করেছিল, ক্ষমতায় ছিল, তখনও যে সকল লুট তারাজ তারা করেছে, খুন গুম তারা করেছে, বিগত ১৭ বছর গুম খুন তারা যা করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে
71 সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে তারা রাজনীতিতে থাকবে কিনা, আর নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন কিনা সে প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি। আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। শাহাদাত অবশ্র, এখন, ঢাকা। রাজনৈতিক মতভেদ ও ভেদাভেদ কমিয়ে এনে সকলকে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক মিছিল, মিটিং ও আন্দোলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার মানুষকে স্বস্তি দেওয়ার প্রতিযোগিতা করতে হবে। রাজনৈতিক মতভেদের কারণে কাউকে যাতে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে না হয় সেই রাজনীতি করার আহ্বানও জানান তারেক রহমান। পিরোজপুরে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। বহু মানুষ নির্যাতিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে। এনাফ। আসুন আমরা সকলে একটা জায়গায় আসি, মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে স্লোগান, অনেক হয়েছে মিছিল, অনেক হয়েছে মিটিং। এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে, যা প্রতিদিন আমাকে, আপনাকে, প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য, সেই সমস্যাগুলো কতটুকু একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন পেছানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই অনুষ্ঠানে ফ্যাসিবাদী কাঠামো রেখে নির্বাচনে গেলে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। এদিকে দুপুরে গুলশানে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে। এ সময় নির্বাচন সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। দেড় দশকের গণতন্ত্রহীনতার পর অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। অন্যদিকে রাজনৈতিক থেকে সাধারণ নানা পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা মতামত উঠে আসছে। একই সঙ্গে আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া। রোববার ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো অনেক বিষয়ে কাছাকাছি আসে। গণভোটের দিকেই মত তাদের। এদিন বিএনপি নির্বাচনের দিনেই গণভোটের কথা বলে, আর জামায়াত আগে করার পক্ষেও সায় দেয়। সাংবিধানিক সংস্কার সহ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস। এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ, নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। ফ্যাসিবাদী কাঠামো রেখে নির্বাচনে গেলে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে গণ অধিকার পরিষদ ও এবি পার্টির নেতারা। যারা গুম করলো, ক্রসফায়ার করলো, যারা আয়নাঘর সৃষ্টি করলো, ওই ডিজিএফআই, এনএসআই, এসবি গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার হয়েছে, পরিবর্তন হয়েছে? আপনারা বলছেন যে আগামীতে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন। কিভাবে সম্ভব? আমাদের পাশেই সচিবালয়, সেখানে তো আওয়ামী লীগের সুবিধাভোগী যারা তারা বসে রয়েছে। এই আমলাদের মাধ্যমে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন? আমরা দেখছি যে পুলিশের একজন খুব উচ্চপদস্থ কর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ধরেন যদি যেখানে বিএনপির প্রভাব বেশি সেখানে বিএনপি কিছু কেন্দ্র দখল করে বা বাক্স নিয়ে যায়, যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে জামাত যদি কিছু বাক্স নিয়ে যায়, আপনারা আদৌ কিছু করতে পারবেন কিনা? উনি সাথে সাথে জবাব দিলেন না, কিছুক্ষণ চুপ থাকলেন, তারপরে বললেন, ভাই আপনারা গন্ডগোল করলে আমরা তো কিছু করতে পারবো না। এদিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একেনচি ও ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রামিজ সেন। এ সময় নির্বাচন সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানান, বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেখতে চায় তুরস্ক। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। টার্কিও
তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ গড়তে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে, যেগুলো আমি বললাম, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসেছে। এ সময় ওআইসিকে শক্তিশালী করা সহ তুরস্ক বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় বলেও জানান তিনি। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সংস্কারে রাজনৈতিক দলগুলো সম্মত হলে ফেব্রুয়ারিতে নির্বাচনী বাধা নেই বলে জানিয়েছেন জামায়াতের আমির। রাজধানীর বসুন্ধরায় ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, বিদেশিদের হাত ধরে নয়, জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় তার দল। বিস্তারিত প্রতিবেদনে। গণঅভ্যুত্থানের পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবচেয়ে প্রত্যাশিত বিষয় হলেও কোন পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সোমবার বসুন্ধরায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চির নেতৃত্বে দেশটির রাষ্ট্রদূতসহ 4 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, বিদেশিদের হাত ধরে নয়, জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় জামায়াত ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি, সংস্কার, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে আশাবাদ, সেগুলো নিয়ে সম্মানিত আমির জামাতের সঙ্গে মত বিনিময় করেছেন। যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন, সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। এদিকে ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রুজি উইন্টারটনের সাথে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে 6 সদস্যের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি ব্যবহার সহ সুষ্ঠু নির্বাচনের জন্য 5টি প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছেন তারা। পিআরের মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা বাংলাদেশের সহ মানে বাংলাদেশে এটা কার্যকারী করার জন্য আমরা সেখানে আলোচনা করেছি। আগে বিচার এবং আমাদের সংস্কার, এই দাবি পূরণ হওয়ার পরে নির্বাচন হলে নির্বাচনটা ভালো হবে, সেটা আমরা তুলে ধরেছি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক দলগুলো নমনীয় না হলে জাতীয় সংকট মোকাবেলা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছে। আমরাই যদি এত শক্ত হয়ে যাই, তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না। এ সময় ভোটের আগে জুলাই সনদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আরও আলাপ আলোচনা করে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। সে লক্ষ্যে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যম সহ অংশীজনদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সাথে নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে কমিশনের অবস্থান লুকানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সংলাপে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় গণমাধ্যম প্রতিনিধিরা নিজেদের দায়বদ্ধতা তুলে ধরার পাশাপাশি নানা পরামর্শ দেন। বিস্তারিত প্রতিবেদনে। সংসদ নির্বাচন আয়োজনে তফসিলের বাকি 2 মাস। এরই মধ্যে কমিশনের পক্ষ থেকে পুরোদমে চলছে প্রস্তুতি। অংশীজনদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে সোমবার গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। আনন্দিত যে আমাদের সংলাপের উদ্বোধনীতে সিইসি জানান, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কমিশনের অবস্থানে লুকোচুরি নয়। সব মিলিয়ে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। বিশেষ করে সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হালনাগাদ করণ। এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। কমিশনার বেশ কিছু বিষয় বলেছেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সাথে ইসির দ্বিতীয় দিনের এই সংলাপে বিশেষভাবে গুরুত্ব পায় গণমাধ্যম নীতিমালা। প্রস্তাবনা ওঠে সাংবাদিকদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ, রিটার্নিং অফিসারের দায়িত্বে ইসির কর্মকর্তাদের নিয়োগ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতার বিষয়ে। ভোটের আগে ও পরে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টিও বক্তব্যে উঠে আসে। আমরা নিরাপত্তা চাই, কোথায় চাই? নির্বাচনের মাঠে চাই, নির্বাচনের আগে চাই, নির্বাচনের পরে চাই। সাংবাদিকরাই কিন্তু ওই যারা বিজয়ী হয় তাদেরও রোষানলের পরে, যারা পরাজিত হয় তাদের রোষানলের পরে, নির্বাচনের আগেও পরে, নির্বাচনের পরেও পরে। এই নিরাপত্তার বিষয় আপনারা কিভাবে নিশ্চিত করবেন? নিশ্চয়ই আজকের এই মতবিনিময় থেকে এটি পরবর্তী সময় যখন সিদ্ধান্ত গ্রহণ হবে। নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরতে নিজেদের দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। এত প্রতিবন্ধকতা দরকার নাই যে আমরা কতক্ষণ থাকবো, কার অনুমতি নিয়ে যাব। আমার কাছে যখন আমার পাসটা থাকবে সেটাই আমার জন্য অনুমতি। আমাকে আবার প্রিজাইডিং অফিসারকে খুঁজে তাকে অবহিত করতে হবে কেন? নির্বাচন কমিশন এবং গণমাধ্যম এখানে মানে আপনারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করবেন। আমরা সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে যেই ভুল ত্রুটিগুলা সেগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরবো আমাদের গণমাধ্যমের মাধ্যমে। আমাদের চেয়ে আমাদের সম্ভাব্য এ সময় প্রশ্নবিদ্ধ নির্বাচনী সংস্কৃতি থেকে বের হয়ে আসতে ইসির স্পষ্ট অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা যে পোস্টাল ব্যালটটা করছি এটা আসলে ডিজিটাল ব্যালট না, এটা পোস্টাল ব্যালট। শুধুমাত্র আপনার ইয়েটা হতে যাচ্ছে আউট অফ কান্ট্রি ভোটিং এর যে রেজিস্ট্রেশনটা, অর্থাৎ আমি দেশের বাইরে থেকে ভোট দিতে চাই মর্মে আগে যেটা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হতো, সেই আবেদনটা আর হাতে করা লাগবে না। এটা একটা আমরা প্ল্যাটফর্ম ডেভেলপ করছি, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই আবেদনটা করতে পারবেন। প্রস্তুত করে ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। এখানে কতগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তো মিয়া আমিরুল, এখন, ঢাকা। 6 ঘন্টার ভোট গ্রহণ শেষে অবশেষে ঘোষণা করা হলো বিসিবি নির্বাচনের ফলাফল, যেখানে 156 জন কাউন্সিলরের বিপরীতে ভোট প্রদান করেছেন 115 জন। বিভিন্ন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, খালেদ মাসুদ পাইলটদের মতো হেভি ওয়েট প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আহমেদ। আদালত, মানববন্ধন, প্রার্থিতা প্রত্যাহার সব ছাপিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন। এর আগে এনএসসি ও বিসিবি কার্যালয়ে নির্বাচন হলেও এবারই প্রথম 5 তারকা হোটেলে হলো ক্রিকেটের নীতি নির্ধারকদের বাছাই প্রক্রিয়া। এতদিন নানান অভিযোগ আর প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা চলল, নির্বাচন উপলক্ষে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ, প্রতিদ্বন্দ্বিতা ভুলে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আর ক্রিকেট উন্নয়নের কথা বলেছেন সাবেক বর্তমানরা। দিনভর ভোট গ্রহণ আর গণনার পর সন্ধ্যা 6টার পর ফলাফল ঘোষণা করা হয়। তাতে প্রত্যাশিতভাবেই জয় পেয়েছেন ক্রিকেট অঙ্গনের হেভিওয়েট সব মুখ। আজকে দুপুর 2টা পর্যন্ত এই ভোট প্রদানের সময় ছিল এবং 2টার আগেই আমরা 2টার পরে আমরা কোনো ভোট পাইনি। বিভাগীয় এ ক্যাটাগরি থেকে আগামী 4 বছরের জন্য বিসিবিতে আসছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাক, আসিফ আকবররা। এই ক্যাটাগরিতে 10 জন পরিচালকের মধ্যে কেবল প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হয়েছে রাজশাহীর মুখলেসুর রহমান এবং রংপুরের মোহাম্মদ হাসানুজ্জামানকে। 5 তারকা হোটেলের বৈধতা দেখিয়েছে, চাকচিক্য দেখিয়েছে। নির্বাচনের ক্ষেত্রে তারা সম্পূর্ণ প্রভাবিত করেছে। নির্বাচনের সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত ক্যাটাগরি 2 থেকে এসেছেন 12 জন। ঢাকায় ক্লাব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে বেশি। এখান থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ, ইফতেখার মিঠুরা। আর সি ক্যাটাগরিতে দেবব্রত পালকে পেছনে ফেলে পরিচালক হয়েছেন খালেদ মাসুদ পাইলট। যদিও নির্বাচনের ফলাফলকে প্রভাবিত মন্তব্য করে একেবারে শেষ পর্যায়ে এসে নির্বাচন বর্জন করেন দেবব্রত পাল। অনেক বিতর্কের এক নির্বাচন শেষে পরে 4 বছরের জন্য দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা চেয়ারে 25 মুখ। সবকিছু পেছনে ফেলে নতুন এই পরিচালকরা দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেবেন, এমনটাই প্রত্যাশা সকলের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানাতে হোটেল সোনারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। বোর্ড সভাপতির নাম ঘোষণা করা হবে কখন, কিংবা এই যে দেবব্রত পাল তিনি যে নির্বাচন বর্জন করলেন, অভিযোগ দিলেন, সেই বিষয়গুলো নিয়ে কি ধরনের আলোচনা হচ্ছে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে?
যারা নির্বাচিত হয়েছেন তারা বলছেন যে নির্বাচন উৎসবমুখর হয়েছে এবং যারা তাদের সাথে কোলাবোরেট করেই তারা কাজ করবেন এমনটাই জানিয়েছেন তারা এখন পর্যন্ত। এবং সর্বোচ্চ যারা ভোট পেয়েছেন তাদের মধ্যে দুজনের সাথে কথা হয়েছে, শানিয়ান তানিম এবং ইশতিয়াক সাদিক। তারা বলেছেন যে তারা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান। পেছনের যেই অভিযোগ বা অনিয়ম বা অসঙ্গতি আছে সেগুলো তারা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে নিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেটকে। এবং দেবব্রত পাল যে অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এখন পর্যন্ত কিছু বলতে চাননি। আর ইতিমধ্যেই তো আমরা জেনেছি যে 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং এর সঙ্গে এনএসসি মনোনীত যেই দুজন আছেন এম ইশফাক হোসেন এবং একই সঙ্গে মোহাম্মদ ফয়সাল সাদিক, তারা দুজনও মিলে মোট 25 জন পরিচালক কিছুক্ষণ পরেই আসলে সহসভাপতি এবং সভাপতি নির্বাচনের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে অংশ নেবেন। এবং সেখান থেকে এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে যারা পরিচালক নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যেটা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে সহসভাপতি দুজন নির্বাচিত হবেন, তাদের মধ্যে একজন হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ, এমনটাই ভাবা হচ্ছে। এবং আমিনুল ইসলাম বুলবুল যথারীতি তিনি আবারও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। এবং সবার সম্মিলিত যেই এখন পর্যন্ত প্রত্যাশা বা তারা যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা হচ্ছে যে যাবতীয় অসঙ্গতি, যাবতীয় বিতর্ক সবকিছু ভুলে গিয়ে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সামনের দিকে এগিয়ে নিতে চান। এবং সেই প্রক্রিয়াটা শুরু হবে 7:30টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং 9টার সময় সভাপতি সহসভাপতির যে ফলাফলটা সেটা ঘোষণা করবে বিসিবি নির্বাচন কমিশন। এখন পর্যন্ত এইটুকুই আমার কাছে রয়েছে সর্বশেষ এবং কিছুক্ষণের মধ্যেই সহসভাপতি সভাপতি নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হবে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল মামলার অভিযোগ আমলে নেন। একই সঙ্গে 14 অক্টোবর 4 আসামিকে হাজির করতে বলা হয়েছে। মামলার 4 আসামির সবাই পলাতক। আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষীর জেরা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এই মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন 54 জন। সাক্ষীদের মধ্যে ছিলেন জুলাই নৃশংসতার প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, চিকিৎসক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য হয়। তিস্তায় উজানের ঢল আর অতিবৃষ্টিতে ফের প্লাবিত রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। পানিবন্দী 3 জেলার মানুষ, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছুই এখন পানির নিচে। এদিকে স্বল্পমেয়াদী ড্রেজিং না করে মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধান করার দাবি স্থানীয়দের। মহসিন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। তিস্তা নদীর পানি বাড়লেই তলিয়ে যায় নিম্নাঞ্চল। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট সবই থাকে পানির নিচে। এমনকি রান্নাও বন্ধ হয়ে যায় কোনো কোনো বাড়িতে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষকোচা ইউনিয়নের বাসিন্দাদের প্রতি বছরের দুর্ভোগের চিত্র এটি। শুধু আদিতমারী নয়, লালমনিরহাট সদর, হাতিবান্ধা এবং রংপুরের গঙ্গাচড়ার বেশ কয়েকটি গ্রাম নিমজ্জিত হয় পানিতে। পানিবন্দী 30 থেকে 40টি গ্রামের 15,000 পরিবার। দুর্গত এলাকার বাসিন্দাদের দাবি ত্রাণ নয়, নদীর স্থায়ী সমাধান। প্রশাসন তো কেউ আসে না, আসে শুধু দেখে চলে যায়, আর কেউ কোনো কিছু যে একটা ব্যবস্থা করবে এটা এরকম করে না। ছোট বাচ্চা বাড়িতে রুম থেকে বের হতে পারছে না। এই ক্ষেত্রে তো সার্বিক যে প্রতিনিয়ত যে দৈনন্দিন জীবন চলাফেরা সব ব্যাঘাত ঘটতেছে। তিস্তা মহাপরিকল্পনা বহুদিন থেকে শুনি, কাজ বাস্তবায়ন হচ্ছে না। এর সমাধান একটাই, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটা যত দ্রুত বাস্তবায়ন হবে অত দ্রুত তিস্তাপাড়ের মানুষের এই দুঃখ কষ্ট লাঘব এটা দূর হবে। উজানে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে রোববার দুপুরের পর থেকেই পানি বাড়তে থাকে তিস্তায়। রাতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে পানি। প্লাবিত হয় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। পানিবন্দী 3 জেলার লক্ষাধিক মানুষ। তবে সকাল থেকে পানি কমতে শুরু করে। এদিকে পানিবন্দী মানুষের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি নিরূপণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর তলদেশে পলি জমে বারবার প্লাবিত হওয়ার ঘটনা ঘটছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। হঠাৎ করে পানি চলে আসায় স্বাভাবিক তিস্তার যে ধারণ ক্ষমতা, যে আমাদের যে 0 পয়েন্টে, সেখানে পানির প্রচণ্ড স্রোত লাগায় এবং সেখানে আমাদের যে রাইট এনভায়রনমেন্ট ছিল সেটা উপচায়া পানি পড়ার মতো একটা সম্ভাবনা ছিল। পূর্বাভাস অনুযায়ী আপনার আগামী 12 ঘন্টার মধ্যে পানি 30 সেন্টির মতো কমবে, 30 থেকে 40 সেন্টির মতো কমবে। বৃদ্ধির আপাতত কোনো সম্ভাবনা নাই।
তিস্তার ড্রেজিং করাটা আসলে খুবই জরুরি, কারণ তিস্তার যে প্রতি বছর প্রচুর পরিমাণ সেডিমেন্ট নিয়ে আসে, এতে তার ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। তো সেই প্রেক্ষিতে বর্তমান গভর্নমেন্ট তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রায় এবং তারা অলরেডি একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হলে এ ধরনের কোনো প্রবলেম থাকবে না তিস্তাতে। ইতোমধ্যে রংপুরের গঙ্গাচড়ায় দুর্গতদের জন্য 20 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে ফানুস উৎসবের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রামের কান্দন কানন বিহার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম ও কক্সবাজারের অগ্রমেধা বিহারে আছেন মনতোষ বেদজ্ঞ। আর এছাড়াও রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। শুরুতেই ফয়সাল, আপনার কাছে যেতে চাই, ফানুস উৎসব কি শুরু হয়েছে? কারণ আমরা এর আগে দেখেছিলাম যে রাঙামাটিতে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। চট্টগ্রামের কি অবস্থা? গালিব, আমরা দেখেছি যে 6টা থেকেই চট্টগ্রামের আকাশে ফানুস উৎসব শুরু হয়েছে। চট্টগ্রামের আকাশ দেখলে মনে হবে যেন একটা শান্তির ক্যানভাস, এবং এই যে আলোকের উৎসব বা যে প্রবারণা পূর্ণিমা বলা হয়, সেটি কিন্তু মূলত আসলে অন্তর লোকের যে আলো সেটি ছড়িয়ে পড়ার জন্যই করা হয়। প্রদীপ প্রজ্বলন বা এই যে আনুষ্ঠানিকতা ফানুস উড়ানোর, সেটা কিন্তু আসলে এক ধরনের প্রতীকী, কিন্তু মূল যে আলো সেটি তারা আসলে অন্তরের মধ্যে বা অন্তর লোকে যাতে ছড়িয়ে পড়ে সেই বার্তাটাই দেওয়ার জন্য এই উৎসবটি পালিত হয়। আমরা আছি নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে। এই প্রতি বছর এই সময়টাতে আসলে এক ধরনের উৎসবের রূপ নেয় এই এলাকা, এবং নানা বয়সী মানুষ, নানা ধর্মের মানুষ এটি দেখার জন্য আসেন। এবং এখানে যে ফানুসগুলো আছে এগুলো আসলে দেখার মতো, বিভিন্ন আকারের ফানুস, গোলাকার ফানুস, লম্বা ফানুস, এবং আমরা আজকে দেখেছি 20 থেকে 30 ফুট উঁচু বিশাল আকারের কিছু ফানুস, এবং সেগুলোকে নানা আকার দেওয়া হয়েছে। কোনোটিকে হাতির আকার দেওয়া হয়েছে, কোনোটিকে অক্টোপাসের আকার দেওয়া হয়েছে। পাশাপাশি ফানুসগুলোতে নানা ধরনের নান্দনিক শিল্প, রং ও চুলির আঁচড়ও দেওয়া হয়েছে, যেটা আসলে পুরো ফানুস ওড়ানোর দৃশ্যটাকে একটা ভিন্ন মাত্রা দিচ্ছে। এবং চট্টগ্রামের এই ফানুসের আকাশের পাশাপাশি আমরা দেখছি আতশবাজির রোশনাই আছে, পাশাপাশি আশ্বিনের যে চাঁদ, বিশাল চাঁদ, সেই চাঁদটিও সবকিছু মিলিয়ে আসলে এক ধরনের শান্তির উৎসবের বার্তা আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়ছে চট্টগ্রামের আকাশে। পাশাপাশি নন্দনকানন সহ আরও বেশ কয়েকটি বিহারে এই আজকে প্রবারণা উৎসব পালন হচ্ছে। এবং প্রবারণা মূলত যে উৎসবটি, সেটি গৌতম বুদ্ধ যখন নির্বাণ লাভ করেছিলেন, তারপর যে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমার যে 3 মাসের যে তার যে আনুষ্ঠানিকতা, সেটি শেষে যখন প্রবারণা পালন করা হয়, সেটিকে ঘিরেই কিন্তু আসলে এই উৎসবকে পালন করেন বৌদ্ধ যারা ধর্মাবলম্বী আছেন। এবং এখানে কিন্তু আগামী 1 মাস কঠিন চিবর দান উৎসব চলবে। পাশাপাশি ভোর থেকে আমরা দেখেছি নানা ধরনের আনুষ্ঠানিকতা ছিল চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে। বৌদ্ধদের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলোর পাশাপাশি আমরা দেখেছি ভক্তদের ভিড়, তারা এসে শান্তি কামনা করেছেন। এবং এইখানে যে ফানুস উৎসব, সেটি দেখার জন্য তারা সন্ধ্যায় জড়ো হয়েছেন। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে আসছেন। তারা আসলে একটি কথাই বলছেন যে এই উৎসবটি মূলত ধর্মীয় উৎসব হলেও এখান থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে, সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে, অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই বাংলাদেশের চেতনাও কিন্তু ছড়িয়ে পড়ে। এবং তার প্রমাণ কিন্তু আমরা দেখছি এখানে নানা বয়সী মানুষ যেমন এসেছে, নানা ধর্মের মানুষ এসেছে, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে যে উৎসব সেটি সবাই পালন করছে। পাশাপাশি এই ফানুস ওড়ানোর যে জায়গাটি, সেটিকে ঘিরে আমরা দেখছি সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে, নানা ধরনের ধর্মীয় গান বাজনা হচ্ছে, সাংস্কৃতিক, এবং এই পরিচালনাকে ঘিরে মাঝে মাঝে আলোচনা সভা হচ্ছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন ধর্মীয় গুরুর পাশাপাশি এখানে রাজনৈতিক নেতারাও এসে বক্তব্য রাখছেন, এবং তারা বলছেন যে আসলে একটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালিত হচ্ছে, এবং এখানে যারা আসছেন তারাও সে শান্তির এক ধরনের সুবাতাস পাচ্ছেন। তো চট্টগ্রামের এই উৎসবকে ঘিরে আমরা দেখছি যে আশপাশে মেলা বসেছে, কয়েক কিলোমিটার আসলে যাতায়াত বন্ধ আছে, তবে 2 কিলোমিটার এলাকা এটি কিন্তু এক ধরনের উৎসবের নগরীতে পরিণত হয়েছে। গালিব, আমরা চট্টগ্রামের খবর জানছিলাম, এবার একটু কক্সবাজারের অগ্রমেধা বিহারে আছেন আমাদের আরেক সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, সেখানকার আয়োজন কেমন চলছে? মূলত আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বিদায় এবং সত্য সুন্দরকে বরণের জন্য এই প্রবারণার আয়োজন, যেটি বলছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এবং আমরা দেখছি যে এই উৎসবকে ঘিরে আসলে ব্যাপক আলোকসজ্জা এখানে করা হচ্ছে, এবং কিছুক্ষণ আগে এখানে
ফানুসের যে উৎসব, ফানুস ওড়ানোর যে উৎসব, সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি বৌদ্ধ সম্প্রদায়ের যারা লোকজন আছেন তারা নিজেদের ঐতিহ্যবাহী যে পোশাক, সেই পোশাক পরে কিন্তু তারা মণ্ডপে সমবেত হচ্ছেন। এই উদযাপন স্থলে আসলে তারা আসছেন এবং আমরা দেখছি যে এখানে গৌতম বুদ্ধকে স্মরণ করে তার কাছে মোমবাতি প্রজ্বলন কিংবা তাকে পূজা অর্চনা যে বিষয়, সেটি কিন্তু তারা করছেন। এর পাশাপাশি আমরা দেখছি যে এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান, এটিকে ঘিরে তাদের মাঝে যেমন উৎসাহ উদ্দীপনা কাজ করছে, তেমনি এখানে নানা সম্প্রদায়ের মানুষ এখানে ভিড় করছেন। মূলত বলা যায় যে এটি একটি সম্প্রীতির মিলন স্থলে পরিণত হয়েছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরাও কিন্তু সেই বিষয়টি উপভোগ করছেন। আমরা এখানে দেখছি সন্ধ্যা থেকে আতশবাজি যেমন ফাটানো হচ্ছে, তেমনি এখানে ফানুসের যে উৎসব, সেটিও কিন্তু পুরোদমে চলছে এবং এখন পর্যন্ত 15 থেকে 20টি মতো ফানুস উড়ানো হয়েছে। আরো ফানুস হয়তো এর মধ্যে উড়ানো হবে এবং সেই ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত 3 মাসের যে বর্ষাবাস, সেই বর্ষাবাস শেষে কিন্তু বৌদ্ধরা আজকের এই উৎসবে সামিল হয়েছেন এবং এই উৎসব ঘিরে কিন্তু তাদের পুরো সম্প্রদায়ের মাঝে কিন্তু আলাদা একটি উন্মাদনা, উচ্ছ্বাস কিন্তু কাজ করছে। এবং আমরা দেখছি যে পুরো মণ্ডপ জুড়ে যেমন সাজসজ্জা, এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তাদের মাঝে আনন্দ উচ্ছ্বাস তেমন রয়েছে। এবং এই যে একটি সাজ রব, এটিকে ঘিরেও কিন্তু যে সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে, ফানুস উড়ানোর মধ্য দিয়ে যে সম্প্রীতির প্রতীকটি বার্তাটি আসলে ছড়িয়ে যাচ্ছে, সেটিকে এখানে ইতিবাচক হিসেবে দেখছেন অন্যান্য ধর্মাবলম্বী যারা এই কার্যক্রম দেখতে এসেছেন। সব মিলে একটি উৎসবমুখর পরিবেশ আসলে এখানে বিরাজ করছে। গালিব, এই ছিল আমার কাছে সবশেষ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবরণা পূর্ণিমার ঢাকার বাইরের খোঁজ খবর জানাচ্ছিলেন, বিশেষ করে ফানুস উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী। এবার একটু রাজধানীর খবর জানতে চাই। আমাদের সঙ্গে বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে যুক্ত আছেন সহকর্মী শারিয়ার জামান পুলক। আমরা ঢাকার বাইরের খবরগুলো জানছিলাম, ঢাকার ভেতরের বৌদ্ধ বিহারের খবর কি? সেখানে উৎসব কিভাবে পালন করা হচ্ছে? বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আজ তাদের ধর্মীয় হিসেবে একটি গুরুত্বপূর্ণ দিন। এটি কিন্তু বলা হয়ে থাকে দ্বিতীয় সর্ববৃহৎ, বৌদ্ধদের যে দ্বিতীয় সর্ববৃহৎ আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আজকে প্রবারণা পূর্ণিমা। এবং এই প্রবারণা পূর্ণিমার কিন্তু বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সকাল থেকে হয়ে আসছিল। তবে এখন যেই রীতিটি বা এখন যে আনুষ্ঠানিকতাটা চলছে, সেটি হচ্ছে ফানুস উড়ানো। এবং এই ফানুস উড়ানোটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় হিসেবে ধরা হয়ে থাকে প্রবারণা পূর্ণিমার। এবং এই যে প্রবারণা পূর্ণিমার যে এখন ফানুস উড়ানো হচ্ছে, এটি কিন্তু শুরু হয়েছে আনুমানিক 6:30টার পর থেকে। এই ফানুস উড়ানোর কার্যক্রমটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের যে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি কিন্তু এখানে এসেছিলেন, এখানে এসে বক্তব্য রেখেছেন। এখানে কিন্তু বলেছেন যে এখন অন্তর্বর্তী সরকার এই ক্ষমতা আসার পর থেকে সকল ধর্মের মানুষরা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে আচার অনুষ্ঠান এবং ধর্মীয় উৎসব, সেগুলো কিন্তু পালন করছেন। এবং তারা বলছেন যে আগে যে বৌদ্ধদের যে সাংস্কৃতিক এবং ধর্মীয় যে উৎসবগুলো ছিল, সেগুলো কিন্তু এইভাবে আয়োজন করা হতো না। বর্তমানে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশেই সব ধর্মের, শুধু বৌদ্ধরও নয়, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু বেশ আনন্দের সহকারে সব ধরনের তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারছেন। আমি যদি একটু প্রেক্ষাপট আপনাকে জানিয়ে রাখি যে এই পূর্ণিমা, যেটি প্রবারণা পূর্ণিমা, এটির পালনের মাধ্যমে কিন্তু বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায় বিশ্বাস করে থাকেন। এই দিনে বুদ্ধ সকাল থেকে আমরা দেখা যায় যে বুদ্ধ পূজা, শঙ্খদান, পিণ্ঠদান এবং অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজা এবং ফানুস উড়ানোর মতো কার্যক্রমগুলো কিন্তু চলতে থাকে। এখন সেটির ধারাবাহিকতায় কিন্তু সব ধরনের কার্যক্রম শেষে এখন শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা চলছে এবং উৎসব মুখর পরিবেশেই কিন্তু এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন, তারা কিন্তু আজকে এই উৎসবটি পালন করছেন। এবং এটি ছিল গালিব আমার কাছে এখান থেকে সর্বশেষ।
উন্নতি, আলো, জ্ঞান, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে লক্ষ্মী পূজার আয়োজন। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, পূজা নিয়ে কি কি কর্মসূচির আয়োজন করা হয়েছে জানাবেন, একই সঙ্গে ভক্তদের ভিড় কেমন দেখছেন? আমি একটু জানিয়ে রাখি যে বরিশালে লক্ষ্মী পুজো উপলক্ষে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বীদের, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের বাসাবাড়িতে এখন সাজ রব চলছে। বিশেষ করে উৎসব মুখর পরিবেশেই তারা কিন্তু দিনটি পালন করার জন্য আয়োজন করছেন। এবং একটু আয়োজনের চিত্র যদি দেখাই তাহলে আমি এই মুহূর্তে যে দেখছেন যে বাড়ির যে ঘরের ভেতর রয়েছে সেখানে কিন্তু আলপনা করছেন যারা বাসার বাসিন্দারা রয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন। এবং পূজাটাকে সুন্দরভাবে করার জন্য যে সাজসজ্জা সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে যে পূজা অর্চনার যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। এবং ইতিমধ্যে দেখছেন যে ঘরে যে জিনিসপত্র, পূজার যে জিনিসপত্র দরকার হয় সেগুলো কিন্তু ইতিমধ্যে সাজানো হয়ে গেছে, গুজগাছ চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এখানে। এবং একটু জানিয়ে রাখি যে লক্ষ্মী মূলত ধন সম্পদের দেবী, উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী পূজাকে বলা হয়। এবং বরিশাল উৎসবমুখর পরিবেশই সেটি পালিত হচ্ছে। আর একটু জানিয়ে রাখি যে দুর্গাপূজার পরপরই কিন্তু এই লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। এবং এই দিনে যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে কিন্তু এই পূজাটি করে থাকেন। তো লক্ষ্মী পূজার গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দুব্বা, তুলসী পাতা, হর্তকি, চন্দন, ধূপ, দীপ, আতপ চাল ও জল। এবং এই জিনিসগুলো দিয়েই কিন্তু মূলত যে লক্ষ্মী পূজার আয়োজন কিংবা পূজার যে কার্যক্রমটি সেটি পরিচালনা হয়ে থাকে। এবং এখানে আপনারা দেখছেন যে বাসার যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে তৈরি করে রেখেছেন সবকিছু। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানকার যে পূজা অর্চনা সেটি অনুষ্ঠিত হবে। এবং সে লক্ষ্যে কিন্তু তারা যে সব প্রস্তুতিগুলো রয়েছে সেটি চলছে কিংবা করছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন বাসাতেই কিন্তু এরকম আয়োজন আজকে রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে একটি উৎসবমুখর পরিবেশেই লক্ষ্মী পূজার যে আয়োজন সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে। এবং যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু ঘর সাজানো থেকে শুরু করে অন্যান্য যে ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো পালন করছেন। এবং সব গুজগাছ শেষ করে আর কিছুক্ষণের মধ্যেই যে পূজার কার্যক্রম সেটি অনুষ্ঠিত হবে। তো সব মিলে বলা যায় উৎসবমুখর পরিবেশেই বরিশালে লক্ষ্মী পূজার আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল লক্ষ্মী পূজার আয়োজন নিয়ে আমার কাছে সর্বশেষ সামনে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আজ মিশরে বৈঠকে বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। বিবিসি জানিয়েছে এরই মধ্যে শুরু হয়েছে দুই পক্ষের মধ্যকার প্রস্তুতিমূলক আলোচনা। মূল আলোচনায় হামাসের পক্ষে অংশ নেবেন সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল হায়া, আর ইসরায়েলের পক্ষে থাকবেন দেশটির কৌশলগত মন্ত্রী জন ডারমার। আলোচনায় উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিরা। এদিকে আরও রক্তপাত এড়াতে দুই পক্ষকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হামাস মুক্ত গোষ্ঠীর কাছে গাজার শাসনভার তুলে দিতে কিছুটা সময় লাগবে বলে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ট্রাম্পের আহ্বানের দুদিন পরও গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। এতে একদিনেই 24 ফিলিস্তিনি নিহত হয়েছে। শেষ করছে এখন সন্ধ্যা। শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ফেব্রুয়ারির নির্বাচনে লড়বেন তারেক রহমান, বললেন বিবিসি বাংলাকে। জনগণকে স্বস্তি দেওয়ার প্রতিযোগিতা করতে দলগুলোকে আহ্বান। নির্বাচন পেছাতে আগে গণভোটের দাবি, অভিযোগ বিএনপির। সংস্কারে দলগুলো রাজি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের। উজানের ঢলে উত্তরের 3 জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 3 লক্ষাধিক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আনুষ্ঠানিক ঘোষণা কিছুক্ষণ পর। ফারুক ফাহিম পাইলট সহ পরিচালক 22 জন। প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসব, গণপ্রার্থনা সহ বৌদ্ধ বিহারে নানা আচার। সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরি লক্ষ্মী পূজার প্রস্তুতি। এ ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।